হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই একটু জানিয়ে দাও তোমরা সবাই কেমন রয়েছো। আর যারা যারা এখনো জয়েন করোনি ঝটপট ক্লাসে জয়েন করে যাও, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা আমাদের যে অন্বেষণ ব্যাচের যে প্রথম ক্লাস, মানে ভূগোলের যে প্রথম ক্লাস, আজকে কিন্তু আমরা সেটা শুরু করতে চলেছি। আজকে অনেক কিছু শেখাবো, অনেক কিছু তোমাদেরকে বলে দেবো। প্রথম থেকে একদম প্রথম দিন থেকে তোমরা ভূগোলে কেমনভাবে প্রিপারেশন নেবে সব কিছু বলে দেবো। তো চলো, আজকে আমরা অন্বেষণ ব্যাচের কিন্তু প্রথম ক্লাসটা শুরু করতে চলেছি। তো ভূগোলের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের বহির্জাত প্রক্রিয়া, সেটা আজকে আমরা আলোচনা করব। তার প্রথম যে অংশটা রয়েছে, প্রথম পার্টটা, এটা কিন্তু আজকে আমরা পড়ব। তো ভূগোলে তোমাদের বেশ হিউজ নাম্বার ওঠে, এটুকু আগে আমি একটু বলে নিই তোমাদেরকে। ভূগোলে যদি আমরা বিগত বছরের ট্রেন্ড ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো ভূগোলে দেখবে তোমার দাদা দিদিরা বলো বা যারা পরীক্ষা দিয়ে দিয়েছে বা যারা 2026-এ পরীক্ষা দেবে, দেখবে ভূগোলে কিন্তু সবাই বেশি নাম্বার পায়। কেন বলো তো? কারণ ভূগোলে খুব ইজি প্রশ্ন হয়। ঠিক আছে, তুমি যদি প্রথম থেকে ভালো করে পড়তে থাকো তাহলে কিন্তু তুমি সহজেই ভূগোলে তুমিও কিন্তু 100-এ 100 পেতে পারো। তাই প্রথম থেকে ভালো করে পড়তে হবে। তোমাকে আমি প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেবো। তোমার কোথাও ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে প্রথম থেকে এফোর্ট দিয়ে কিন্তু পড়তে হবে। তো আমাদের ভূগোলে এমসিকিউ ভিএসএকিউ থাকে, এছাড়া তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে, 2 নম্বরের প্রশ্ন থাকে, আচ্ছা 3 নম্বরের প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু থাকে। তো কোথা থেকে কি কি পড়তে হবে, কিভাবে তোমরা প্রশ্ন লিখবে, সব কিছু আমি তোমাদেরকে তো নোটস দিয়েও দেবো, এবং ক্লাসেও আমি তোমাদেরকে যেটা করাবো সেটাও কিন্তু একটা নোটসের মতোই। ঠিক আছে, আর এখন আমি তোমাদেরকে যেটা বলবো, প্রত্যেকে এই ভূগোল ক্লাসে কিন্তু মোটামুটি একটা খাতা কিন্তু করবে। আমি ক্লাসে যা যা করব বা যা যা লিখবো, যে যে ছবিগুলো আঁকবো, এগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজেদের খাতায় কিন্তু করবে। ধরো আমি একটা নোটসে একটা সাপোজ একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি যে জলচক্র কাকে বলে। তোমার পরীক্ষায় প্রশ্ন এলো, আমি যখন এখানে পড়াবো আমি ডেপথে পড়াবো, তো সেক্ষেত্রে কি হবে, জলচক্র জিনিসটাকে আমি সুন্দর করে তোমাকে ছবি এঁকে সবকিছু করে বোঝাবো। এবারে এই ব্যাচে তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, কেউ মিডিয়াম ক্যাটাগরি, কেউ ভালো ক্যাটাগরির, কেউ হচ্ছে একটু লো ক্যাটাগরি, বিভিন্ন ধরনের কিন্তু স্টুডেন্ট কিন্তু রয়েছে। সেক্ষেত্রে যারা মনে করছো যে আমি নিতে পারছি, আমি বুঝতে পারছি, আমার ছবি আঁকতে ভালো লাগে, আমি ছবি ইনক্লুড করব, অবশ্যই আমি ক্লাসে যে ছবিগুলো আঁকবো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। কারণ নোটসে যেই যেই জায়গাগুলো মানে আর কি খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেই সেই জায়গায় কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ছবি কিন্তু যোগ করে দেবে। তাহলে কি হবে, তোমার নোটসের যে গুণগত মান সেটা কিন্তু আরো বেশি করে বৃদ্ধি পাবে। তো তাহলে তোমাদেরকে কিন্তু সুন্দর করে ওই ছবিগুলো আঁকতে হবে। আমি ক্লাস করানোর পরে তোমাদেরকে তো পিপিটিটা দিয়েও দেবো। তোমরা এখন ক্লাসে ভালো করে শুনে নাও, পরবর্তীকালে তোমরা ক্লাসটা দেখে বা পিপিটিটা দেখে ওইখানে কিন্তু লিখে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি তাহলে। আজকে আমাদের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ভূগোলের। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টেও রয়েছে, ফার্স্ট ইউনিট টেস্টে এই চ্যাপ্টারটা হবে, এবং তার সাথে সাথে ভারতের যে প্রাকৃতিক অংশটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো আমরা তো ওটা ভেবে পড়বো না, আমরা একদম বোর্ড এক্সামকে লক্ষ্য রেখে এখন থেকে পড়তে শুরু করব। তো তার সাথে সাথে আমরা ইউনিট টেস্টেও কিন্তু খেয়াল রাখবো। আচ্ছা, এখানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এখানে এই যে ভূমিরূপ, এই যে ভূমিরূপ, এই যে ভূমিরূপ, ঠিক আছে, এই ভূমিরূপ, এই যে ভূমিরূপ, এখানে দেখো এই যে ভূমি, এটার কথার অর্থ কি আর রূপ কথার অর্থ কি? তুমি আমাকে বলো এখানে এই যে ভূমি, এই ভূমি কথার অর্থ কি? ভূমি কথার অর্থ কি? খুব সুন্দর করে ভালো করে বোঝো, প্রথম থেকে বোঝো। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক কঠিন চ্যাপ্টার। তোমার কাছে যদি, তুমি যদি সহজ করে বুঝে নাও তাহলে এই চ্যাপ্টার থেকে সোজা চ্যাপ্টার আর একটাও হবে না। এই চ্যাপ্টারটা অনেক লেন্দি, কিন্তু আমি তোমাদেরকে খুব সহজ করে বোঝাবো, ভালো করে বোঝো। ভূমিরূপ, আমরা এসব কিচ্ছু জানি না, আমরা একটা শব্দ পেয়ে গেছি ভূমিরূপ। ফার্স্ট আমরা এটা বুঝবো, ভূমি কথার অর্থ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, তাই তো, ভূপৃষ্ঠ। আচ্ছা, রূপ কথার অর্থ কি? রূপ মানে আমরা বলতে পারি চেহারা, বা আমরা এক্ষেত্রে ধরে নেব আকৃতি, তাই তো, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আকৃতি। তাহলে ভূমি কথার অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ, আর রূপ কথার অর্থ হচ্ছে আকৃতি। মানে এক কথায় আমরা যেটা বুঝতে পারছি
যে ভূমিরূপ, এটা কি? এটা হচ্ছে একটা গঠনকারী, মানে ভূমিরূপ গঠনকারী। আকৃতি মানে তো গঠন, আকৃতি বা বলতে পারো গঠন। তাহলে এই ভূমিরূপটা কি? ভূমিরূপটা হচ্ছে আমাদের ভূ গঠনকারী, তাই তো? আমি বলতে পারি তো, এটাকে আমি বলতে পারি তো একটা ভূ গঠনকারী, এটাকে আমি বলতে পারি ইয়েস অর নো? বলো, এই ভূমিরূপ এটা একটা ভূ গঠনকারী, এটাকে আমি বলতে পারি ইয়েস অর নো? সবাই একটু জানাও, ইয়েস অর নো? হ্যাঁ, বলতে পারি। তাহলে এই যে ভূ গঠনকারী, এটা কিভাবে কাজ করে? এটা কি? এটা কিভাবে কাজ করছে কিভাবে? এটা করতে গেলে আমাদের একটা প্রসেস জানতে হবে। এটা কেন বা কিভাবে কাজ করছে? দেখো, ধরো এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ, এটা আমার ভূপৃষ্ঠ। এটা কি? এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে? এটা হচ্ছে কি? ধরো এখানে আমার একটা পাহাড়, এটা হচ্ছে আমার একটা পাহাড়, ঠিক আছে? এই যে পাহাড়, এটা কিভাবে গঠন হলো? এটা কিভাবে গঠন হলো? এটা গঠন হতে গেলে আমাদের পাহাড় পর্বত, হ্যাঁ, যা কিছু রয়েছে, মালভূমি, এই সমস্ত যা কিছু রয়েছে, এগুলো গঠন কি দুমদাম করে হয়ে যায় নাকি? একেবারেই না। কি করে হয়? কি করে হয়? এর ভেতরে, এই ভূপৃষ্ঠের ভেতরে একটা কাজ হয়, যেটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো। আমরা পড়ে এসেছি তো পাত সঞ্চালন তত্ত্ব, আমরা পড়ে এসেছি তো ভঙ্গিল পর্বতের উৎপত্তি, পড়ে এসেছি তো। আমরা এখানে জানি যে অভিসারী পাত সীমানা, হ্যাঁ, এই জিনিসটা রয়েছে এই পাহাড় পর্বতের নিচে, যে কাজকর্মগুলো চলে, আমরা জানি তো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? আমরা জানি তো যে কিভাবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়েছিল, আমরা জানি, ক্লাস 9-এ সবে মাত্র পড়ে এসেছি, তাই তো? সবে মাত্র কিন্তু এটা আমরা পড়ে এসেছি। ইয়েস অর নো বলো, সবাই এটা জানো কি না? যে একটা পাহাড় বা পর্বত দুম করে তার গঠিত হয়ে যায় না, এটা করতে গেলে একটা শক্তি কাজ করে। এটা করতে গেলে কি কাজ করে? একটা শক্তি কাজ করে। কি শক্তি কাজ করে? এর ভেতরে একটা কার্যকলাপ চলে, এর ভেতরে একটা কার্যকলাপ চলছে, তবেই না এই ভূমিরূপটার উৎপত্তি হয়েছে, তাই তো? এর ভেতরে কিছু একটা প্রক্রিয়া চলছে বা কিছু একটা শক্তি কাজ করছে, তবেই না এই ভূমিরূপটা গঠন হয়েছে। এতটা কি তোমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ভূ গঠনকারী, এটা তাহলে কিভাবে কাজ করছে? এই যে ভূ গঠনকারী প্রক্রিয়াটা, এই যে পাহাড়টা উৎপত্তি হলো, এটার ভিতরে কিছু কাজ করেছে আর বাইরে কিছু কাজ হবে। তার মানে এটা দুটো ভাবে কাজ করছে, একটা হচ্ছে বহির্জাত ভাবে কাজ করছে, আরেকটা কিভাবে কাজ করছে? আরেকটা কাজ করেছে অন্তর্জাত ভাবে, ঠিক আছে? অন্তর্জাত মানে, এটা মানে হচ্ছে বাহ্যিক, মানে বাইরের দিকে, তাই তো? বাইরের দিকে। আর এটা মানে হচ্ছে আভ্যন্তরীণ। এখন কেউ খাতায় লিখতেও পারো, নাও পারো, তোমাদেরকে আমি বলবো তোমরা এখন ক্লাসটা বুঝে নাও। এখানে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন হয়, প্রচুর ডাটা রয়েছে, তো সে জায়গা থেকে আমি বলবো ক্লাসটা এখন শুনে নাও, তোমরা পরবর্তীকালে খাতায় লিখে নেবে, আমি তো পিপিটিটা দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা পরবর্তীকালে লিখে নেবে। তাহলে এই ভূ গঠনকারী প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে? দুটো ভাবে, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়া যে পাত সঞ্চালনের কথা, মানে এর ভেতরে যে কাজকর্মগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। এই অন্তর্জাত প্রক্রিয়া আমাদের ক্লাস 10-এ নেই, আমাদের আছে কোনটা? এর উপরিভাগে যে কাজটা হচ্ছে বহির্জাত, এটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর সিলেবাস। ওকে? তো এখানে কি হচ্ছে? বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। এবারে আমরা যখন দেখতে যাচ্ছি বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে, এই আমাদের ভেতরে কি হচ্ছে আমরা বুঝে গেলাম, যে পাহাড়টা কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা আমরা বুঝে নিলাম। এরপরে আপনি যে বলছেন যে এর উপরে কাজ করছে, এর উপরে এই অংশতে কাজ হচ্ছে, তাহলে উপরের কাজটা কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? এটা কাজ করছে কিভাবে বলো তো? এটা কাজ করছে বিভিন্ন 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 প্রাকৃতিক শক্তির দ্বারা। যেমন, যেমন কি কি হতে পারে? যেমন ধরো নদী, ঠিক আছে, নদী, হিমবাহ, আর কি হতে পারে? বায়ু, সমুদ্র তরঙ্গ,
ইত্যাদি। তাহলে বাইরে নদীর যেভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই, আমরা এর ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। যদি আমরা বলি যে আগ্নেয়োচ্ছ্বাস বা আগ্নেয়গিরি কিভাবে হচ্ছে, তুমি কি ভেতরে কি হচ্ছে দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু বাইরে যখন ওটা বেরিয়ে আসছে সেটা আমরা দেখতে পাই। তাহলে এখানে এখানে যে নদীর কাজ, হিমবাহ, বায়ু এবং সমুদ্র তরঙ্গ, এগুলো কিন্তু বাহ্যিক, মানে এগুলো আমরা দেখতে পাই। তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা এই নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এগুলো কিন্তু কাজ করে। ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন এই যে এই প্রাকৃতিক শক্তিগুলো। ক্লিয়ার? বলো, এতটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার। চলো নেক্সট আমরা যেটা দেখব, এই যে ভূমিরূপ গঠন, এই যে আমরা ভূমিরূপ গঠন করেছি, এরপর আমরা জেনে নিয়েছি কি কি প্রক্রিয়ায় কাজ করছে, আমাদের কি কি প্রক্রিয়া কিন্তু রয়েছে, এটা কিন্তু আমরা জেনে নিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, যে এই যে আমাদের ভূ গঠনকারী প্রক্রিয়া, এটা এই যে ভূ গঠনকারী প্রক্রিয়া বা বহির্জাত, এটা কিন্তু দুটো অবস্থাতে হয়ে থাকে। একটা হচ্ছে স্থিতিশীল অবস্থা, আর একটা হচ্ছে গতিশীল অবস্থা। স্থিতিশীল অবস্থা যেমন ধরো বায়ু, উষ্ণতা, আর্দ্রতা, অধঃক্ষেপণ, এগুলো। ঠিক আছে, এর মাধ্যমে গতিশীল বলতে এই যে নদী, হিমবাহ, এগুলো তো আমাদের গতিশীল। তো এইগুলো হচ্ছে আমাদের স্থিতিশীল এবং গতিশীল, এগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম, স্থিতিশীল, গতিশীল, আমাদের বহির্জাত, অন্তর্জাত। বহির্জাত প্রক্রিয়াটা এখনো বোঝাইনি, জিনিসটা কি ভূমিরূপ, এটা আমাদের ওভারঅল গোটাটা কিন্তু আমরা যতটুকু পড়লাম ততটা বুঝতে পেরে গেলাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এরপর আমরা জানবো বহির্জাত প্রক্রিয়া। আচ্ছা, বহির্জাত, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে বহির্জাত মানে কি, বাইরের অংশে। বহির্জাত মানে কি, আমরা সংজ্ঞা দেখবো না এখন, আমরা সংজ্ঞা এ সমস্ত কিছু দেখবো না, আমরা আগে জিনিসটা বুঝবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, ভূপৃষ্ঠ। হ্যাঁ, এটা আমাদের ভূপৃষ্ঠ, এটা আমার পাহাড় বা পর্বত যা হোক একটা ধরে নাও। ঠিক আছে, এর কি হচ্ছে, এর উপরিভাগে, এর উপরিভাগে কাজ হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের বহির্জাত, বহির্জাত প্রক্রিয়া। এর উপরিভাগে যে কাজটা হচ্ছে, ভূপৃষ্ঠ, তার পাহাড় বা পর্বত যাই ধরো না কেন, এর উপরিভাগে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়া। এটা কি হচ্ছে, দেখো, ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি। হ্যাঁ, আমরা প্রাকৃতিক শক্তির কথা আগেই পড়ে নিয়েছি, সংজ্ঞাটা নিজে লিখবো, সংজ্ঞাটা সবসময় নিজে লেখা প্র্যাকটিস করো। তাহলে যে ভূপৃষ্ঠের উপরিভাগে, এটা তো আমি এক্ষুনি বললাম, ভূপৃষ্ঠের উপরিভাগে কিসের মাধ্যমে হবে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা। বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা বলতে পারো তুমি বিভিন্ন ওই কি বলবো, যান্ত্রিক এবং রাসায়নিক যে তার মাধ্যমে, যান্ত্রিক, রাসায়নিক, এই যে এগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে চলে এসেছি, ভৌত বা রাসায়নিক যেগুলো। ঠিক আছে, তো সেই প্রাকৃতিক শক্তি যেমন কি আবহ বিকার, ক্ষয়ীভবন, বায়ু, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি, এগুলো আমরা এখনো জানি না এগুলো কি বলতে চাইছে বা কি। যত আস্তে আস্তে আমরা এগোবো, এগুলো কি একটা 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 করে আমরা কিন্তু পুরোটা শিখবো। তাহলে ইত্যাদি ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং নতুন ভূমিরূপ সৃষ্টি করে। শুধু যে এই যে এটা একটা পাহাড়, ঠিক আছে, ধরো এটা আমার একটা পাহাড়, এখানে একটা কিছু ধরো, এটা আমার ক্ষয়ে 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 এরকম হয়ে গেল, যেটা ছিল আমার এরকম হয়ে গেছে আমার নিচের অংশটা, তাহলে এটা একটা আলাদা দেখতে ছিল, এখন একটা আলাদা দেখতে হয়েছে। এই যে পরিবর্তন ঘটিয়েছে, প্লাস নতুন ভাবে সৃষ্টি হয়েছে, নতুন ভূমিরূপের একটা গঠন করেছে, এটাকে আমরা কি বলবো, বহির্জাত প্রক্রিয়া। এটাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। সঙ্গে সঙ্গে এটার যদি সংজ্ঞা আসে, সঙ্গে সঙ্গে এই ছবিটা তোমরা এঁকে দেবে, আমি এজন্য পাশে ছবি এঁকে দিয়েছি। যার মনে হবে যে না ছবি আঁকাটা আমার প্রয়োজন, সে ছবি আঁকা দেবে। যার মনে হবে যে না আমি ছবি আঁকা দেবো না, আমি এত মুখস্থ করতে পারছি না, সে দেবে না। কাকে বলে লিখতে গেলে সব সময় ভূগোলে একটু তোমাকে ডেসক্রাইব করে লিখতে হবে, শুধু সংজ্ঞা লিখে ছেড়ে দিলে কিন্তু তোমাকে 2 নম্বরে 2 নম্বর দেবে না। সেক্ষেত্রে এক্ষেত্রে যেমন ধরো তুমি তুমি এখানে সংজ্ঞা লিখলে, তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে, তোমাকে উদাহরণ দিতে হবে, পাশাপাশি তোমাকে ছবি আঁকতে হবে, তবেই কিন্তু তুমি 2-এর 2 পাবে। তাহলে এখন থেকে কিন্তু আমরা সেই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু প্রথম থেকে কিন্তু আমরা পড়বো, একটা প্রশ্ন কিন্তু ওইভাবে আমরা ছাড়বো না। শুধু তুমি ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, শেখানোর দায়িত্ব সব আমার। তুমি ক্লাস কন্টিনিউ করো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি আসবে ক্লাসে শিখবে, যেটুকু শেখাবো শিখবে,
পাশাপাশি খাতায় নোট ডাউন করবে। তারপরে আমি যে নোটসটা দেব সেটার সাথে মিলিয়ে তুমি তোমার নিজের মতো করে একটা নোটস তৈরি করবে, কিংবা আমি যে নোটসটা দিচ্ছি সেটাও তুমি পড়ে ফেলতে পারো। সেখানে শুধু তোমার প্রয়োজন মতো, তোমার যদি মনে হয় যে না আমি একটু ছবি ইনক্লুড করব, তুমি করে দেবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে এক্সট্রা নাম্বার পাওয়ার স্ট্র্যাটেজি। ভূগোলে এক্সট্রা নাম্বার কিন্তু সবাই এভাবেই পায়, বুঝতে পেরেছো? তাহলে এটা আমার গেল এই ছবি। এবার এর আসি বৈশিষ্ট্যতে। এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে বলো? এর বৈশিষ্ট্য আমাদের কি দাঁড়াচ্ছে? একে আমরা কি কি বৈশিষ্ট্য বলতে পারি বলো? প্রথমত প্রথমত একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রথম একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে ভূমিরূপটা গঠন হচ্ছে একদিনে হয়ে যাচ্ছে, এর ভূমিরূপের যে আকৃতির যে পরিবর্তন, বাইরের আকৃতির যে পরিবর্তন, এটা কি একদিনে হয়ে যাচ্ছে? ইয়েস অর নো বলো, এটা কি একদিনেই হয়ে যাচ্ছে? এই উপরের যে পরিবর্তন, উপরিভাগের যে পরিবর্তন, এটা কি আমাদের একদিনেই ঘটে যাচ্ছে, নাকি এক মাসে ঘটে যাচ্ছে, নাকি বছরের পর বছর ধরে ঘটছে? কোনটা বলো? হ্যাঁ, বছরের পর বছর ধরে কিন্তু এটা হচ্ছে, বছরের পর বছর ধরে কিন্তু হচ্ছে, মানে এটা একদিনের কাজ নয়, এটা একদিনের কাজ নয়। তাহলে এই প্রক্রিয়াটা, এই যে বাইরের ভাগে উপরিভাগের যে প্রক্রিয়া, এটা কি হচ্ছে? অত্যন্ত ধীর গতিতে হচ্ছে, তাই তো? অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য পেয়ে গেছি যে এটি এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। হ্যাঁ, আমি প্রথম বৈশিষ্ট্য পেয়ে গেছি। সেকেন্ড বৈশিষ্ট্য, সেকেন্ড বৈশিষ্ট্য, এটা কোথায় কাজ করছে? এটা কোথায় কাজ করছে? ভূপৃষ্ঠের উপরিভাগে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আমার। এটি ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের উপরিভাগে কাজ করে। বোঝা গেল? এটা ভূপৃষ্ঠের উপরিভাগে কাজ করে। নেক্সট কি? নেক্সট কি? আচ্ছা, এই যে বহির্জাত প্রক্রিয়া, এই যে উপরিভাগে কাজ করছে, এটা তো বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে হচ্ছে, কিন্তু এর মূল উৎসটা কি? এর মূল উৎস কি? এটা যে কিভাবে কাজ করছে, এর মূল উৎস তো একটাই, মূল উৎস তো একটাই, সেটা হচ্ছে সান। সেটা হচ্ছে আমাদের সান, তাই তো? মূল উৎস একটাই, সান, আমাদের সূর্যরশ্মি, তাই তো? সৌরশক্তি। এই সৌরশক্তির মাধ্যমে কিন্তু আমাদের যত ক্রিয়াকলাপ এটা কিন্তু হচ্ছে। তাহলে এর কি হচ্ছে? এর বহির্জাত প্রক্রিয়ার প্রক্রিয়ার এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন যেটা আমি লিখছি, এটা কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউ আছে। সৌরশক্তি, এটা আন্ডারলাইন করে দিলাম, একদম ইম্পর্টেন্ট লাইন। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে আমাদের সৌরশক্তি। এই সৌরশক্তির মাধ্যমেই কিন্তু আমাদের নদী, হ্যাঁ নদী বৃষ্টি হচ্ছে, সৌরশক্তির মাধ্যমে কি হচ্ছে? নিচে তাপ দিচ্ছে, ফলে কি হচ্ছে? সমুদ্র জলে যে বাষ্পীভবন ঘটছে বা বৃষ্টি হচ্ছে বা যাই হোক, ঠিক আছে, বৃষ্টি হয়ে আবার উপরে যাচ্ছে, ঘনীভূত হচ্ছে, আকাশে মেঘ হয়ে নিচে নেমে আসছে। তাহলে এর মূল ক্রিয়াকলাপ, মূল উৎস হচ্ছে আমাদের সৌরশক্তি। ক্লিয়ার? আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য আমি এখানে লিখে দেবো, এটি বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক শক্তির বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কাজ করে। ঠিক আছে, তুমি এখানে অতি অবশ্যই যেটা অ্যাড করবে সেটা হচ্ছে, এখানে অ্যাড করবে তুমি উদাহরণ, আবহবিকা। ঠিক আছে, আবহবিকার। তাহলে এটা ঝরঝরে পরিষ্কার হয়েছে। বহির্জাত প্রক্রিয়া একদম সুন্দর নোটের মতো করে আমি লিখে দিয়েছি, একদম ঝরঝরে পরিষ্কার হয়েছে বলো? ঠিক আছে, চলো, তাহলে এতটা বোঝা গেছে, সবার আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া পদ্ধতি।
বহির্জাত প্রক্রিয়াটা আমরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে কাজ করছে এটা কিন্তু জানি, কিন্তু এই যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে কাজ করা এটা মেনটেন করার জন্য এটাকে কিন্তু কিছু পদ্ধতি রয়েছে। বহির্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করছে, কিভাবে কার্যকরী হচ্ছে, তার জন্য কিছু পদ্ধতি রয়েছে আমাদের ভৌগোলিক ভাষায়, কিছু পদ্ধতি রয়েছে। এটাকে, এই যে বহির্জাত প্রক্রিয়া কাজ করছে কিভাবে বলতো, দুটো ভাবে কাজ করছে। প্রথম ভাগ হচ্ছে অবরোহণ, অবরোহণ, ঠিক আছে, অবরোহণ। আরেকটা কিভাবে কাজ করছে, আরেকটা কাজ করছে সেটা হচ্ছে আরোহণ, আরোহণ, ঠিক আছে। একটা কাজ করছে অবরোহণ প্রক্রিয়া, আরেকটা কাজ করছে আরোহণ প্রক্রিয়ায়। তার মানে বহির্জাত প্রক্রিয়া দুটো ভাগে বিভক্ত, এক হচ্ছে অবরোহণ আর এক হচ্ছে আরোহণ, ঠিক আছে। এক হচ্ছে অবরোহণ আর এক হচ্ছে আরোহণ। তাহলে এই অবরোহণ আর আরোহণ এটা কি, দেখো এটা বোঝাতে গেলে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা ছবি আঁকতে হবে। ধরো, ঠিক আছে, এই হচ্ছে আমার, তখন আমি একটা ভূমিরূপ এঁকেছিলাম, একসাথে আমি এখন অনেকগুলো এঁকেছি। তো এখানে কি হয়েছে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এটা কিন্তু আমাদের উঁচু অংশ আর এটা আমাদের নিচু অংশ, ঠিক আছে। মানে কি হয়েছে, এটা ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে এই জায়গায় এসেছে, এইখানে কি হয়েছে, এটা ক্ষয় পেয়েছে, এটা কি হয়েছে, এটা ক্ষয় পাচ্ছে। আর এই পাশে ঠিক তার উল্টো দিকটায় দেখো, এ পাশে যে সঞ্চিত হয়েছে এই দিকটা কি হয়েছে, উঁচু হয়েছে, মানে নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে গেছে। তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সঞ্চয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঞ্চয়। এই যে উঁচু ভূমিটা নিচু ভূমিতে পরিণত হয়ে গেল, এখানে এই যে উঁচু ভূমিটা নিচু ভূমিতে পরিণত হলো, এখানে ক্ষয়কাজ হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। তাহলে এই উঁচু ভূমি, এটা কোনটা, এটা হচ্ছে আমাদের উঁচু ভূমি, কি হবে না, শর্টে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উঁচু ভূমির উচ্চতা হ্রাস পাবে, উঁচু ভূমির উচ্চতা হ্রাস পাবে, কিসে, অবরোহণ, মানে চাপটিয়ে বসিয়ে দেওয়া, যেটাকে বলে চাপটিয়ে বসিয়ে দেওয়া, এই অবরোহণ তুমি এইভাবে মনে রাখতে পারো। তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো অবরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া। যেটা আমরা ক্ষয় পেয়ে যাচ্ছে, তাহলে এখানে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে, আর এখানে কি হচ্ছে, ক্ষয় বৃদ্ধি পাচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, তাই তো। অবরোহণে কি হচ্ছে, উঁচু ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে, মানে উঁচু ভূমি নিচু ভূমিতে পরিণত হয়েছে, আর কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। আরোহণে ঠিক উল্টোটা, আরোহণে ঠিক উল্টোটা, আরোহণে কি হয়েছে, আরোহণে হয়েছে উঁচু ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর এখানে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সঞ্চয় হচ্ছে। তাহলে উঁচু ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এখানে কি হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার আরোহণ। চলো, এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আরোহণ। বলো, অবরোহণ আরোহণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছো কিনা বলো। এবারে এখানে যখন সংজ্ঞা, আমি সমস্ত কিছু আসবো, সংজ্ঞা বলে দেবো, উদাহরণ টুদাহরণ যা কিছু রয়েছে আমি সব বলে দেবো, কিন্তু এইটুকু কনসেপ্ট বোঝা গেছে কিনা একবার বলে দাও, এটুকু কনসেপ্ট বোঝা গেছে না, বোঝা গেছে কিনা একবার ক্লিয়ার করে বলে দাও। অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে অবরোহণ আরোহণ আমি বুঝে নিয়েছি। এই অবরোহণ প্রক্রিয়াটা, এই অবরোহণ প্রক্রিয়াটা তিনটে ভাবে হয়, এই অবরোহণ প্রক্রিয়াটা কিভাবে হয়, তিনটে ভাবে হয়, তিনটে ভাবে, তিনটে এর ভাগ রয়েছে তিনটে। আচ্ছা, এক হচ্ছে আবহ বিকার, ঠিক আছে, দু নম্বর হচ্ছে কি, পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়, আরেকটা ভাগ কি রয়েছে, আর রয়েছে আমাদের ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন, ঠিক আছে। আরেকটা ভাগ আমরা লিখে নিচ্ছি এখানে, নগ্নি ভবন। আর
এটা একটা ভাবেই কাজ করে, এখানে শুধু সঞ্চয় হচ্ছে, এটা ক্ষয় হচ্ছে। ক্ষয়ের আবার তিনটে প্রসেস রয়েছে, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, আর রয়েছে আমাদের নগ্নীভবন। তাহলে অবরোহণ প্রক্রিয়াকে আমরা আবার তিনটে পদ্ধতিতে ভাগ করছি। এক হচ্ছে আবহ বিকার, দুই হচ্ছে পুঞ্জিত ক্ষয়, তিন হচ্ছে ক্ষয়ীভবন এবং চার হচ্ছে নগ্নীভবন। এগুলো কি, এগুলো কি, এবার আসছি এইগুলো কি। ঠিক আছে, দেখো এখানে আমি সংজ্ঞা, এই যে অবরোহণ, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় সেটাকে আমরা কি বলছি, অবরোহণ। তুমি অবশ্যই অবরোহণ আরোহণ যদি কাকে বলে পড়ে, তুমি কিন্তু অবশ্যই সেখানে ছবি ইনক্লুড করবে। কোন ছবিটা ইনক্লুড করবে, এই ছবিটা। এই ছবিটা এইভাবে আঁকবে যে যদি অবরোহণ পড়ে অবরোহণটাকে দেখিয়ে দেবে যে এই অংশটা হচ্ছে আমার অবরোহণ, ঠিক আছে। আর যদি আরোহণ পড়ে তখন তুমি আরোহণটা চিহ্নিত করে দেখিয়ে দিবে, যেটা জানতে চাইবে তুমি সেটাই দেখাবে। বোঝা গেল? এখানে উঁচু ভূমি, ঠিক আছে, এখানে উচ্চতা বেশি, আর উচ্চতা হ্রাস পাচ্ছে কোনটাতে, অবরোহণে, আর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আরোহণে, ঠিক আছে। তাহলে এখানে কাকে বলে আমার লেখা রয়েছে, আরোহণটা কি, যে প্রক্রিয়া সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে আমরা বলছি আরোহণ। তাহলে আগে কিন্তু আমরা পুরো কনসেপ্ট বুঝে নিলাম, তারপরে আসছি আমরা সংজ্ঞায়। সংজ্ঞা আমরা নিজে থেকে করব, আগে জিনিস বুঝবো তারপরে আমরা কিন্তু সংজ্ঞাতে যাব। আগে বুঝবো তারপরে সংজ্ঞাতে যাব। তাহলে এই দুটো জিনিস বুঝে নিয়েছি। এই অবরোহণ আর আরোহণের মিলিত প্রক্রিয়ার নাম হচ্ছে কি বলতো, পর্যায়ন। মিলিত অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটির মিলিত ফল হচ্ছে পর্যায়ন। এই পর্যায়ন শব্দটি চেম্বারলিন, বিজ্ঞানী চেম্বারলিন এবং স্যালিসবারি প্রথম এই গ্রেডিয়েশন বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে অবশ্যই তোমরা স্টার দিয়ে দাও। বিভিন্ন এমসিকিউ এসিকিউ কিন্তু এই প্রশ্নটা আসে, একদম নোট ডাউন করে নাও যে চেম্বারলিন ও স্যালিসবারি প্রথম এই গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, জি কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। এই পর্যায়নের পর্যায় শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গিলবার্ট, এবং পর্যায়ন এই শব্দটা ব্যবহার করেন দুজন ভূবিজ্ঞানী, ঠিক আছে। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তাহলে অবরোহণ আরোহণ পর্যায়ন এবং দুটো শর্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ বা এসএকিউ এর জন্য। তাহলে এতটা আমরা সুন্দর করে বুঝে নিয়েছি, আগের পাতায় আমরা এগুলো পড়েছি। এরপরে আসবো অবরোহণ প্রক্রিয়ার যে তিনটে ভাগ, আমি একসাথে এগুলো লিখে নিয়েছি যাতে করে তোমাদের পরবর্তীকালে পিডিএফটা দেখলে বুঝতে সুবিধা হয়। এরপরে আসবো এই পার্টটায়, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এবং নগ্নীভবন। এখানে আমার লেখা রয়েছে, আমি লেখায় তো যাবই না এখন। এখন আমরা জিনিসটা বুঝবো যে আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এবং নগ্নীভবন এগুলো কি। দেখো, এই হচ্ছে আমার একটা ধরো পর্বত, ঠিক আছে, এটা আমার পর্বতের ঢাল। এখানে এখানে এই যে ওপরে অংশে ধরো এখানটায়, এখানটায় কি হয়েছে বলো তো, বৃষ্টি হয়েছে। এখানে আমার মেঘ, এটা হচ্ছে আমার মেঘ, এখানে কি হয়েছে, বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে, পার্বত্য উপত্যকায় মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তোমাকে এইভাবে আঁকতে হবে না, তুমি জিনিসটা বোঝো আগে। আচ্ছা, বৃষ্টি হওয়ার ফলে এখানে যে সমস্ত শিলাখণ্ড ছিল, পাহাড়ে তো সব সময় শিলাখণ্ড থাকে, তো এখানেও শিলাখণ্ড ছিল। এই শিলাখণ্ড কি হয়ে গেছে, এখানটাতে শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ এরকম ভেঙে 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 গেছে, ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এখানে শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ এই যে অধঃক্ষেপণ, এটা তো আমাদের একটা অধঃক্ষেপণ, বৃষ্টি হওয়াটা একটা অধঃক্ষেপণ হচ্ছে। তাহলে এখানে যে অধঃক্ষেপণ হচ্ছে, এখানে কি হয়েছে, শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াটাকে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, আবহ বিকার। এই প্রক্রিয়াটাকে কি বলে, আবহ বিকার। ক্লিয়ার? এরপরে দেখো, এখানে যে যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এগুলো কি এখানেই থাকবে? ধরো আমি কিছু ও পাহাড়ের ওপরে কিছু নুড়ি পাথর রেখে দিলাম, সেগুলো কি সেখানেই থাকবে? না, সেগুলো কি হবে, গুড়ি 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 ঢাল বরাবর নিচের দিকে আসবে। কেন আসবে? অভিকর্ষজ টানে। কেন আসবে? প্রথমত ঢাল বরাবর আসছে, দ্বিতীয়ত হচ্ছে অভিকর্ষজ টানে ওই নুড়ি বোল্ডার বা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো কি হচ্ছে, মানে ভূপৃষ্ঠের দিকে আসছে। এইখানেও একইভাবে কি হচ্ছে, এখানেও একইভাবে
ভূপৃষ্ঠের দিকে আসছে, এখানেও ভূপৃষ্ঠের দিকে আসছে। এখানে শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ এগুলো ধরো আমি এগুলো এঁকে দিচ্ছি, শিলাখণ্ডগুলো, ঠিক আছে, ভাঙা ভাঙা যে বোল্ডার ফোল্ডারগুলো রয়েছে না, শিলাখণ্ড যেগুলো এখানে ছিল সেগুলোই কি হয়েছে গড়ি 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 নিচের দিকে নামছে। এই প্রক্রিয়াটার নাম কি? এটার নাম হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়, যেটা কিনা অভিকর্ষজ টানে নিচের দিকে পর্বতের গা বেয়ে নিচের দিকে আসে। তাহলে আবহবিকার পুঞ্জিত ক্ষয় বুঝে নিয়েছি। নেক্সট যেটা কি হচ্ছে, আচ্ছা এখানে তো গড়ি গড়ি এলো, এখানে শিলা চূর্ণ হয়ে গেল, অধঃক্ষেপণ হলো, শিলা চূর্ণ হয়ে গেল, ভূপৃষ্ঠের টানে গড়ি গড়ি এলো, গড়ি গড়ি এসে কি হবে, এখানে জমাট বাঁধছে, এখানে সঞ্চয় হচ্ছে। এই অংশটা কি হচ্ছে, শিলাচূর্ণগুলো এসে এসে এগুলো ধরো ওই চূর্ণ বিচূর্ণ শিলাগুলো এসে জমাট বাঁধছে, মানে সঞ্চয় হচ্ছে। এটার নাম হচ্ছে আমাদের কি, এটার নাম হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। এটা হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের টোটাল চিত্র, এটা হচ্ছে আমাদের টোটাল চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল চিত্র। ঠিক আছে, চলো এখানটায় একটু ম্যানেজ করে নিও, লেখার উপর উঠে গেছে। এখানে পুরো জিনিসটা বোঝা গেছে, অধঃক্ষেপণ ঘটলো, শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আবহবিকার। তারপরে কি হচ্ছে, ভূপৃষ্ঠ ঢাল বেয়ে অভিকর্ষজ টানে নিচের দিকে আসছে, এই যে বহন হচ্ছে, এই যে বয়ে আসছে, এটার নাম পুঞ্জিত ক্ষয়, এবং এসে এখানে কি করছে, সঞ্চয় হচ্ছে, এটার নাম ক্ষয়ীভবন। তাহলে বলো, এতটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলে দাও। এতটা যে আমি বললাম, এই যে প্রসেসগুলো, এগুলো কি এখন আসছেনি, নগ্নিভবন আমি আসেনি, এই তিনটে জিনিস আবহবিকার, এই তিনটে জিনিস আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটে প্রসেস আমি যেভাবে বোঝালাম, সবার কাছে কি বুঝতে পেরেছো? সবাই কি এই প্রসেসটা বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, পুরো ক্লিয়ার। এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে, যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে। আমরা ক্লাস 9-এ আবহবিকার একটা চ্যাপ্টার পড়ে এসেছি, যেখানে কিন্তু আমরা এই দুটো প্রসেস, এই যে যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার, এগুলো আমরা জানি, তাই তো? যান্ত্রিক মানে কি, সেখানে আমরা তোমার কি পড়েছিলাম, স্বল্পমোচন, হ্যাঁ, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, এই ধরনের গুলো পড়েছিলাম, তাই না? তারপরে আমরা রাসায়নিকের জারণ পড়েছিলাম, হ্যাঁ, অক্সিডেশন, কার্বোডেশন, এগুলো পড়েছিলাম। তাহলে ওই যে প্রক্রিয়াগুলো, ওগুলো এসে আমাদের এখন কাজে লাগছে। এখন আমরা ওই জিনিসগুলো, মানে এই জন্য ছোটবেলা থেকে যদি আমরা ঠিকঠাক করে স্টেপে স্টেপে বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, তুমি ভাবো না, এই আবহবিকার, এটা নিয়ে আমাদের ক্লাস 9-এ একটা গোটা চ্যাপ্টার ছিল, গোটা একটা চ্যাপ্টার, এখানে শুধুমাত্র ওয়ার্ডটা রয়েছে, বুঝতে পেরেছো? সেখানেই এইখানেই সেটাই বলছে, যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের শিলা স্তর চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকলে, এখানে যে চূর্ণ বিচূর্ণ হয়েছে এবং এখানেই পড়ে আছে, এই পদ্ধতির নাম হচ্ছে আবহবিকার। ঠিক আছে, নেক্সট কি, পুঞ্জিত ক্ষয়। অভিকর্ষজ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসার প্রক্রিয়াটাকে কি বলা হয়, পুঞ্জিত ক্ষয়। এই যে শিলাস্তর নেমে আসছে, অভিকর্ষজ টানে নিচে নেমে আসছে, এটার নাম হচ্ছে পুঞ্জিত ক্ষয়। নেক্সট কি, ক্ষয়ীভবন। প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠে পদার্থের স্থান পরিবর্তন। দেখো এখানে শিলা চূর্ণ বিচূর্ণগুলো ছিল, এখানে এতগুলো ধরো ছিল, এতগুলো ছিল, এখানে ঢাল বরাবর নেমে এসে এখানে সঞ্চয় হয়েছে, আবার ঠিক এতগুলো সঞ্চয় হয়েছে, তার মানে এই স্থানে ছিল, এই স্থানে এসে সঞ্চয় হয়েছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। মানে যেটাকে বলে স্থান পরিবর্তন করেছে, আগে আবহবিকার হয়ে উপরে ছিল, যখনই সেটা পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের টানে নিচের দিকে চলে এসেছে, তখন সেটা হয়ে যাচ্ছে ক্ষয়ীভবন। বোঝা গেল? এই তিনটে প্রক্রিয়াকে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং নগ্নিভবন, এই ক্ষয়ীভবন, এই তিনটে প্রক্রিয়াকে একসাথে বলা হয় নগ্নিভবন। তাহলে নগ্নিভবন সমান হচ্ছে আবহবিকার, তিনটে প্রক্রিয়াকে একসাথে বলা হয় নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, আর কি, আর হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। ঠিক আছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটে প্রক্রিয়াকে একসাথে বলা হচ্ছে কি, নগ্নিভবন। এটা কোনটা, এটা হচ্ছে আমাদের অবরোহণ প্রক্রিয়ার যে ভাগ, এটা হচ্ছে আমাদের অবরোহণ
এটা হচ্ছে আমাদের অবরোহণ প্রক্রিয়ার যে ভাগ সেটা। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবরোহণ এবং আরোহণের পার্থক্য। বলো, এই অবরোহণ এবং আরোহণের পার্থক্য কি তোমাকে বলে দিতে হবে? তুমি কি নিজে থেকে লিখতে পারবে না? বলো তো, তুমি কি নিজে থেকে লিখতে পারবে না? অবরোহণ প্রক্রিয়া কি হচ্ছে, উঁচু, আমরা ছবিটা একটু ড্র করে নিই। আমরা ছবিটা এধারেই আঁকছি, ঠিক আছে? আমরা ছবিটা ধরো আঁকলাম, এখানে আমার অবরোহণ হচ্ছে, এটা হচ্ছে আমার আরোহণ। তাহলে অবরোহণ প্রক্রিয়া কি হচ্ছে, ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে। আর আরোহণ প্রক্রিয়ায় কি হচ্ছে, সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা পার্থক্য, ঠিক আছে? এটা একটা পার্থক্য। সেকেন্ড পার্থক্য কি হবে, অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? অবরোহণ প্রক্রিয়ার আমরা পদ্ধতিগুলো দেখলাম, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। তাহলে এগুলোকে সবগুলোকে একসাথে মিলিয়ে আমরা কি বলছি, নগ্নীভবন। তাহলে অবরোহণ প্রক্রিয়ার অপর নাম হচ্ছে নগ্নীভবন। আর আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি বলো? আরোহণ প্রক্রিয়ার এখানে কি হচ্ছে, নিচু ভূমি ছিল, এখানে জমাট বেঁধে 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 উঁচু হয়েছে, তাহলে এখানে আরোহণ প্রক্রিয়ার অপর নাম হচ্ছে সঞ্চয়। বুঝতে পারলে? আরোহণ প্রক্রিয়ার অপর নাম হচ্ছে সঞ্চয়। বলো, সবাইকে লিখতে পারবে? তারপর বলো, অবরোহণ প্রক্রিয়া কোথায় কাজ করবে? অবরোহণ প্রক্রিয়া কি, ধরো এই আমার পাহাড়, ঠিক আছে, এই নিচু অংশে কি অবরোহণ প্রক্রিয়া কাজ করবে? একেবারে করবে না। অবরোহণ প্রক্রিয়া সবসময় উচ্চ পার্বত্য অঞ্চলে কাজ করে। তাহলে অবরোহণ প্রক্রিয়া কোথায় কার্যকরী হয়? উচ্চ পার্বত্য অঞ্চলে। আর আরোহণ প্রক্রিয়া কোথায় কাজ করে? সবসময় নিচু ভূমিতে, প্লাবন ভূমি বা জলাভূমি বা নিম্ন ভূমিতে সবসময় আরোহণ প্রক্রিয়া, কারণ ওপর থেকে ক্ষয় হয়ে হয়ে নিচের দিকে আসছে, তবে না সেটা সঞ্চিত হচ্ছে, তবে তো সেখানে সঞ্চিত হচ্ছে। তাহলে সবসময় আরোহণ প্রক্রিয়া হবে নিম্নভূমিতে, আর অবরোহণ প্রক্রিয়া হবে উঁচু ভূমিতে। একদম সুন্দর করে ছবি আঁকলে পুরো কনসেপ্ট মাথার মধ্যে ঘুরবে। তুমি ছবিটা সঙ্গে সঙ্গে এঁকে নেবে, পার্থক্য তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না, তুমি নিজে নিজে বানিয়ে লিখতে পারবে, শুধু তুমি যদি ছবিটা মনে রাখো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দেবো, তুমি পার্থক্য কেমন করে লিখবে, আমি একটু, তোমরা ততক্ষণ লেখো, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধে হবে। বিষয় অবরোহণ আর হচ্ছে আরোহণ, এখানে আমরা একটা করে পার্থক্য লিখবো, লাইন টেনে দেবো। ধরো প্রথমেরটা আমরা লিখলাম, লাইন টেনে দিলাম, একটা করে লিখবো, লাইন টানবো, একটা করে লিখবো, লাইন টানবো। নিচে তোমরা এখানে একটা পয়েন্ট করে দিবে চিত্র, ঠিক আছে? এখানে ধরো ওই ভূমিরূপটার ছবি এঁকে দেবে, দিয়ে এটা তুমি হাইলাইট করে লিখে দেবে, এটা হচ্ছে আমার অবরোহণ। বানানটা ভুল লিখে দিলাম, ঠিক আছে? আর এখানে ছবি এঁকে, ঠিক আছে, এটা লিখে দিবে তুমি আরোহণ। আরোহণ, এখানে তোমার যা যা পয়েন্ট তুমি লিখলে, ঠিক আছে, এখানে তুমি লিখলে, ধরো এখানে লিখলে অপর নাম, ঠিক আছে, এইটা লিখলে তুমি অপর নাম। আচ্ছা, এখানে কি লিখবে? প্রথম পয়েন্ট আমি কি বলেছিলাম, উচ্চ ভূমির উচ্চতা হ্রাস পায়, তো এইটা আমি কি লিখবো, বিষয় লিখলাম, বা সংজ্ঞা লিখতে পারো, সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞা লিখতে পারো, অপর নাম। আচ্ছা, কার্যকরী প্রভাব, কার্যকরী প্রভাব না, কার্যকরী অঞ্চল, কোথায় কাজ করছে, একটা উচ্চ পার্বত্য অঞ্চলে আর একটা নিম্ন পার্বত্য, এইভাবে পার্থক্য লিখবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? বলো, ভূমির উচ্চতা হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়া, বাহ, কে বললো, মৃন্ময়, একদম ঠিক। ভূমির উচ্চতা হ্রাস পায় অবরোহণে, আর ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। সঙ্গে সঙ্গে এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিবে, ভূমির প্রভাব, এখানে ভূমির প্রভাব, ঠিক আছে? সবাই এই স্ট্রাকচারে লিখবে। যদিও আমি তোমাদেরকে নোটস যখন দেবো না, সেখানে তোমার এই স্ট্রাকচারই করা থাকবে, কিন্তু সেখানে যেটা থাকবে না সেটা হচ্ছে চিত্র। তোমরা পারলে চিত্র দিয়ে দেবে, এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলাম, তুমি যদি অ্যাড করতে পারো খুবই ভালো। কি এবার দেখো, নোটসে তোমাদের সব কিছুই দেওয়া থাকবে, কিন্তু এই চিত্রটা বাদে, তোমাদেরকে চিত্রটা আমি যেগুলো ক্লাসে আঁকবো সেগুলো কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। তবে হ্যাঁ, যেগুলো যেগুলো যোগ করতেই হবে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ছবি, সেগুলো সমস্ত ছবি দেওয়া আছে। যেমন ধরো ওই যে বললাম যে ওই বহির্জাত প্রক্রিয়া, এটা বললো, এটা ছবি দেওয়া নেই, কিন্তু এগুলো তোমাকে মাথায় বুদ্ধি কাটিয়ে অ্যাড করতে হবে।
বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমার গোটা স্ট্রাকচার, অবরোহণ আরোহণের পার্থক্য আমরা কিন্তু বুঝে নিলাম। নেক্সট আমরা যাব কোনটায়? নেক্সট যে আমাদের পার্ট রয়েছে, একটা আমাদের পার্ট বহির্জাত প্রক্রিয়া আমরা পুরোটা বুঝে নিলাম। তার প্রথম যে পর্বটা রয়েছে নদীর কাজ, এখন আমরা এটা পড়ব। ঠিক আছে, আমরা এখন এটা পড়ব, নদীর কাজ। এই নদীর কাজে কি হয় বলতো, একটা জলচক্র রয়েছে। এখানে এই প্রসেসটা বুঝতে হবে কিভাবে, মানে হাইড্রোলজিক্যাল সাইকেল এই জলচক্রের ইংরেজি নাম। ঠিক আছে, এটা কিভাবে কাজ করছে এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা আমরা আচ্ছা না ঠিক আছে, জলচক্র কিভাবে কাজ করছে প্রথমে আমাকে তুমি বলো যে এই জলচক্র যে কাজ করছে, আমরা বায়ুমণ্ডল, ঠিক আছে, মণ্ডল, তিনটে মণ্ডল আমরা কিন্তু জানি। একটা হচ্ছে বায়ুমণ্ডল, 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, আর 3 নম্বর হচ্ছে শিলামণ্ডল। এই তিনটে জিনিস মনে রাখতে পারলে তোমার জলচক্র ক্লিয়ার। যেমন ধরো এখানে যে জলচক্র কাকে বলে, আমি তোমাকে একটু আগে উদাহরণটা দিচ্ছিলাম, এখানে সংজ্ঞা সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, নোটসেও দেওয়া আছে, চিন্তা নেই। ঠিক আছে, এটা কিভাবে কাজ করছে এখন সেটা আমরা বোঝাবো। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল মানে কি, যেটা জল, মানে জলমণ্ডল। ঠিক আছে, এটা কাজ করছে, আমরা এটা চিনি। বায়ুমণ্ডল মানে কি, অ্যাটমসফিয়ার, তাই তো, মানে এই যে আমাদের বায়ু রয়েছে, আমরা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন, এই সমস্ত কিছু রয়েছে, আমরা এই বায়ুমণ্ডলের মাধ্যমেই তো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। তাহলে এই বায়ুমণ্ডল রয়েছে। আর কি রয়েছে, আর রয়েছে আমাদের শিলামণ্ডল, শিলামণ্ডল যেটা কিনা আমাদের স্থলভাগ। শিলামণ্ডল মানে কি, আমরা এই যে দাঁড়িয়ে আছি, এই যে ভূপৃষ্ঠ, এতক্ষণ ধরে যে আমরা পড়ে এলাম ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের স্থলভাগ, এটা হচ্ছে আমাদের কি, শিলামণ্ডল। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি হচ্ছে বলতো এখানে ব্যাপারটা, এই হচ্ছে আমার ব্যাপার। বায়ুমণ্ডল মানে জল, জল থেকে আমাদের সমুদ্র রয়েছে বা মহাসাগর, যা কিছু থাকুক, জল রয়েছে। জল থেকে সূর্য শক্তির প্রভাবে, মানে সূর্য যখন কিরণ দিচ্ছে, সেই জল কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, তাই তো, বায়ুমণ্ডলে বাষ্পীভূত হচ্ছে। তাহলে এই এখান থেকে এইখানে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। এটা কি হচ্ছে, বাষ্পীভবন, বাষ্পীভবন হচ্ছে কোথায়, বায়ুমণ্ডলে হচ্ছে। ঠিক আছে, তাহলে জল যেটা বাষ্পীভবন হচ্ছে বায়ুমণ্ডলে, জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আমরা যখন গ্যাসে গরম জল বসাই, দেখবে জলটা গরম হয়ে গেলে কি হয়, উপর দিকে বাষ্প উঠে, তো উপর দিকে বাষ্প উঠে, তো সেম জিনিস, সেই যে বায়ুমণ্ডল, সেটা পুকুর, ডোবা, নদী, মহাসাগর, যাই হোক, সেখানে ওই ফুটন্ত জলের মতো ওইভাবে অত বাষ্পীভবন হয় না, কিন্তু বাষ্পীভবন হয়। জল সেখানে বাষ্পীভবন, বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যাচ্ছে। এই প্রক্রিয়াটার নাম কি, এটার নাম হচ্ছে বাষ্পীভবন। এরপরে এখানে বায়ুমণ্ডলে গিয়ে কি হচ্ছে, এখানে মেঘ তৈরি হচ্ছে, মেঘ তৈরি হয়েছে। ঠিক আছে, বায়ুমণ্ডলে গিয়েছে, বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হয়েছে। মেঘ তৈরি হয়ে এবার কোথায় ফেটে পড়বে, বৃষ্টি হবে, অধঃক্ষেপণ ঘটবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে মেঘ তৈরি হয়ে যাওয়ার পরে বায়ুমণ্ডল থেকে স্থলভাগে আমাদের অধঃক্ষেপণ ঘটছে। এখানে কি ঘটছে, এটা হচ্ছে আমাদের অধঃক্ষেপণ, বৃষ্টি হয়ে গেছে। মেঘ কি করেছে, বৃষ্টি দিয়ে দিয়েছে। বৃষ্টি কি করেছে, কোথায় হয়েছে, আমাদের শিলামণ্ডল, মানে মানে আমাদের ভূপৃষ্ঠে, তাই তো, ভূপৃষ্ঠে। তাহলে প্রথমে কি হলো, বায়ুমণ্ডল, জল বাষ্পীভূত হয়ে গেল, বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গেল, বায়ুমণ্ডল থেকে মেঘ হলো, এটা কি, এটা ঘনীভবন, এটা ঘনীভূত হয়ে গেল, ঘনীভূত হয়ে মেঘ তৈরি হলো। মেঘ কি করছে এবারে, বৃষ্টি রূপে, মানে অধঃক্ষেপণ ঘটছে, কোথায় করেছে, শিলামণ্ডল, শিলামণ্ডল মানে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে এইখানে। এরপরে ভূপৃষ্ঠ এসে কি আমাদের জল সঞ্চিত হয়ে গেল না, ভূপৃষ্ঠ থেকে কি হচ্ছে, জল, ভূপৃষ্ঠ থেকে জল কি করছে, জল আমাদের পৃষ্ঠ প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে জল পৃষ্ঠ প্রবাহ বা অন্তঃপ্রবাহের মাধ্যমে আবার আবার আমাদের বায়ুমণ্ডলে যাচ্ছে। মানে আমরা যখন, আমাদের একটা চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল ক্লাস 10-এ, তখন আমরা এই পৃষ্ঠ প্রবাহ আর অন্তঃপ্রবাহ জিনিসটা কি সেটা আমি
তখন ভালো করে বোঝাবো। তাও এখন এই দুটো শব্দ ক্লিয়ার করার জন্য আমি বলে দিচ্ছি, পৃষ্ঠ প্রবাহ কোনটা বলো তো? এই ধরো আমার হচ্ছে গিয়ে সমুদ্র, ঠিক আছে, এই ধরো সমুদ্র, এর ওপর দিয়ে একটা স্রোত হয়, এর ওপর দিয়ে একটা স্রোত হয় যেটা ওপর দিয়ে যাচ্ছে, সেই স্রোতটার নাম হচ্ছে পৃষ্ঠ প্রবাহ। আর এই ভেতরে একটা স্রোত হয়, এর ভেতরে মানে জলের ভেতরে একটা স্রোত হয়, সেটা হচ্ছে অন্তঃপ্রবাহ। জাস্ট এইটুকু, এই দুটো শব্দ ক্লিয়ার করার জন্য আপাতত এখন বুঝে নাও। যখন আমরা বায়ুমণ্ডল পড়বো তখন এই দুটো শব্দের ডিপলি কনসেপ্ট পড়বো, ঠিক আছে? তাহলে এই দুটো শব্দ আমরা আপাতত পৃষ্ঠপ্রবাহ আর অন্তঃপ্রবাহ জিনিসটা কি এটাকে আমি বোঝাতে পারলাম। এই যে গোটা প্রসেসটা, এই যে গোটা প্রসেসটা, এটাকে আমরা বলবো কি জলচক্র। দেখো, যে চক্রাকার পদ্ধতিতে, অবশ্যই এটা একটা চক্রাকার পদ্ধতি, তাহলে যে চক্রাকার পদ্ধতিতে জল কি হচ্ছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। একদম কঠিন হচ্ছে, তারপরে কি গ্যাস হয়ে যাচ্ছে, এখানে তরল রূপে পড়ছে। এই অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে আবর্তিত হয়ে জলের ভারসাম্য রক্ষা করছে, রক্ষা হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি জলচক্র। এটা একটা জলের ভারসাম্য রক্ষা হচ্ছে, কারণ এটা একটা, জল তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, এটা একটা চক্রাকার পদ্ধতিতে ঘুরতে থাকছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে জলচক্র। 2 নম্বরের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমাকে জলচক্র কাকে বলে ডেফিনেশন লিখতে হবে, পাশাপাশি যদি বৈশিষ্ট্য পারো বৈশিষ্ট্য দেবে, এবং এখানে একটা ছবি আমি ইনক্লুড করে দিচ্ছি, কিন্তু আমি বলবো তোমাকে এই ছবিটা আঁকার কথা। এই ছবিটা, এখানে কোনো তোমাকে ছবি তাহলে ওই পাহাড় পর্বত এইরকম আঁকতে হচ্ছে না, কিন্তু এরকম একটা স্ট্রাকচার তুমি যদি এঁকে দাও তাহলে তুমি অনেকটা অন্যদেরকে থেকে ছাপিয়ে নাম্বার পাবে। যখন টিচার খাতায় তোমার এই ছবিটা দেখতে পাবে তখন তো সে একদম পুরোপুরি বুঝে নিল যে না, ছেলেটা একদম, ছেলেটা বা মেয়েটা একদম বুঝেই কিন্তু লিখেছে। তাহলে এই ছবিটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা তোমাদের খাতায় করে নেবে এবং এই ছবিটা জলচক্রের ক্ষেত্রে অ্যাড করবে। নেক্সট, তাহলে জলচক্র বুঝে গেছি। এরপর বলছে এখানে নদী সম্পর্কিত কিছু পরিভাষা। মানে নদী পড়তে গেলে আমাদের, যে এখন আমরা পড়ছি নদীর কাজ, এটা পড়তে গেলে আমাদেরকে কিছু, যেমন ধরো উৎস, মোহনা, উপনদী, শাখা নদী, দোয়াব, নদী সঙ্গম, এইরকম কিছু পরিভাষা আমাদেরকে জানতে হবে, যেগুলো আমি এখানে লিখেছি। কিন্তু আমি লেখাটাতে তো পরে আসবো, আগে তো আমি ছবিটা দিয়ে বোঝাবো, তারপরে তো আমি লেখায় যাব। তো চলো ছবিটা আমরা দেখে নিই যে কি ব্যাপারটা কি। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এখন শিখছি কি নদী সম্পর্কিত কিছু পরিভাষা। এটা হ্যাঁ, এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। এই যে প্রশ্নগুলো দেখছো না, 2 নম্বরের একটা প্রশ্ন, 2 নম্বর বলতে পারো এমসিকিউ বা এসএকিউ, এখান থেকে দুটো, 1 থেকে 2 প্রশ্ন কিন্তু থাকবেই। এখান থেকে 1 থেকে 2 প্রশ্ন কিন্তু থাকবে, তাই প্রথম থেকে ভালো করে জিনিসটা বোঝো। এটা একটা বড় জিনিস, এই জিনিসটাকে বোঝাতে গেলে একটা দারুণ ভাবে বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। দেখো, আচ্ছা, এই হচ্ছে আমার, এখানে আমি একটা মোটামুটি একটা পাহাড়ের ছবি এঁকেছি, জানি না পাহাড় হয়েছে কিনা, মোটামুটি আমি একটা এঁকেছি পাহাড়ের ছবি, ঠিক আছে? ধরে নাও এটা একটা ছোটখাটো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? তো এই হচ্ছে আমার পাহাড়। এবার পাহাড়ে কি হয়েছে, এখানে আমার তুষারপাত জমেছে। ওহো, মোটা করতে হবে। এগুলো ধরো আমার তুষার পড়েছে, ঠিক আছে? চূড়াগুলো আমার তুষারপাত পড়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমার পাহাড়, এগুলো ধরে নাও আমার একটা তুষারপাত হয়েছে। এবারে আমরা কি জানি, আমরা কি জানি আমাদের নদীর উৎপত্তি কোথা থেকে হয়? আমাদের নদীর উৎপত্তি কোথা থেকে হয়? একদম পাহাড়ে, পাহাড় থেকে, ঠিক আছে? প্রধান যে নদী আমাদের, সেই নদীর উৎপত্তি হয় কোথা থেকে? একদম পাহাড় থেকে। আমাদের পাহাড় থেকে ধরে নাও আমি এইখান থেকে দেখালাম,
এই হচ্ছে আমার এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, এই অংশটা থেকে ধরে নাও, ঠিক আছে? এই অংশটা থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, ভালো করে বোঝো, এই জায়গাটা ভালো করে বোঝো, ঠিক আছে? এটা হচ্ছে আমার তাহলে উৎস, এটা হচ্ছে আমার উৎস। আর এটা কি? এটা হচ্ছে আমাদের মোহনা। এখানে জল এসে কোথায় পড়েছে? এটা আমাদের সমুদ্র, এটা হচ্ছে আমাদের সমুদ্র, এটা আমার সমুদ্র, এটা হলো মোহনা। এখানে এসে তো, আচ্ছা ঠিক আছে, এটা পরে বলছি। এখানে নদীর উৎপত্তি হয়েছে। এবারে এখান থেকে কি বিভিন্ন জায়গা থেকে, ধরো এইখান থেকে একটা জলধারা এসছে, এই জায়গা থেকে একটা জলধারা এসে এখানে যুক্ত হয়েছে, এখান থেকে জলধারা এসছে, এখান থেকে জলধারা এসছে, বিভিন্ন জায়গা থেকে এখানে আহ পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে একটা ধরো জলধারা এসছে, বিভিন্ন জায়গা থেকে জলধারা এসে কি করেছে, মূল নদীটার সাথে যুক্ত হয়ে একটা দেখো চওড়া একটা নদী চলে গেছে। এটা আমার উৎস অঞ্চল। এগুলো কি? এই যে এক একটা, এগুলো এক একটা জলধারা, এগুলো এক একটা জলধারা। কারণ যখন নদীর একটা উৎপত্তি হয় বিভিন্ন পাহাড়ের ফাঁক থেকে, এখান থেকে ওখান থেকে সেখান থেকে, এখান থেকে উৎপত্তিটা হয়। এই অংশটা হচ্ছে আমার উৎস, এই অংশটা উৎস। আর এটা হচ্ছে আমার মোহনা। সমুদ্রে এই নদীর জল কোথায় এসে পড়ছে? সমুদ্রে। তার আগে আমাদের মোহনা থাকে, ঠিক আছে? মোহনা। এই হচ্ছে আমার একটা ব্যাপার। ধরো এখানে আবার একটা পাহাড় রয়েছে, এই জায়গাটাতে, ধরো এই জায়গাটাতে আরেকটা পাহাড় রয়েছে আমার, ঠিক আছে? ধরে নাও এইখান থেকে একটা নদী, এই জায়গাটা থেকে একটা নদী এসে, এই জায়গাটা থেকে একটা নদী এসে কি হয়েছে, এই মূল নদীর সাথে মিশেছে। এখান থেকে একটা নদী এসে মূল নদীর সাথে মিশেছে। দেখো এখান থেকে কি হয়েছে, এগুলো আমরা জলধারা, এটা আমার উৎস, এটা মোহনা, এটা সমুদ্র। এখান থেকে আরেকটা পাহাড় থেকে আরেকটা নদীর উৎপত্তি হয়েছে। এগুলো ধরো বিভিন্ন জলধারা এখানেও এসে অ্যাড হয়েছে, বিভিন্ন জলধারা এখানেও এসে অ্যাড হয়েছে, ঠিক আছে? এই জায়গা থেকে আরেকটা নদীর উৎপত্তি হয়ে দেখো এই মূল নদীটার সাথে এসে যুক্ত হয়ে গেছে, এই মূল নদীটার সাথে এসে যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখে নিলাম। এই যে আরেকটা নদী এসে মূল নদীর সাথে যুক্ত হয়ে গেছে, এই নদীটাকে কি বলবো? এই নদীটা হচ্ছে আমাদের উপনদী, এই নদীটা হচ্ছে আমাদের উপনদী। এটা আমার মোহনা। এটা কি? এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলটা, আমি এখানটা দেখাতে পাচ্ছি না, যেখান যেখান থেকে উৎস হয়েছে এটা হচ্ছে আমাদের উৎস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উৎস, এটা হচ্ছে আমাদের উপনদী। তাহলে শাখা নদী কোনটা? দেখো এটা আমার উপনদী এসে যুক্ত হয়ে গেছে, এবার শাখা নদীতে আসি। শাখা নদী হচ্ছে এই যে মূল নদীটা প্রবাহিত হয়েছে, ঠিক যখন এই নদীটা সমুদ্রের দিকে চলে আসবে তখন কি হবে বলো তো? এই ধরো এপাশ দিয়ে তো প্রবাহিত হচ্ছে, এখানে এসে ও একটা শাখায় ভাগ হয়ে যাবে। এখানে এসে ধরো ও এইভাবে একটা শাখায় ভাগ হয়ে গেছে, এই একটা শাখা চলে আসছে, এই একটা শাখা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার কি, এই অঞ্চলটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মূল নদী, এটা হচ্ছে আমার মূল নদীটা। আর এটা হচ্ছে কি আমাদের শাখা নদী, এটা হচ্ছে আমাদের কি শাখা নদী। এটা কি? এটা হচ্ছে আমাদের শাখা নদী। যে নদীটা মোহনার সময় আসে, মিলিত হওয়ার সময় আরেকটা নদীতে ভাগ হয়ে যাবে, সেটাকে আমরা বলি শাখা নদী। আর উপনদী যখন মূল নদীটার উৎপত্তি হবে তখন আরো একটা মানে অন্য পাহাড় থেকে নদী এসে যখন মূল নদীর সাথে যুক্ত হবে সেটা হচ্ছে আমাদের উপনদী। তাহলে আমরা কটা জিনিস শিখলাম? এক, উৎস শিখলাম। 2 নম্বর মোহনা শিখলাম। আর সমুদ্রে এসে পড়ছে, এটা সমুদ্র শিখলাম। আর কি শিখলাম? উপনদী। আর শিখলাম শাখা নদী। এরপরে দেখো এইখানে একটা, এই জায়গাটা দেখো, মূল নদী এবং উপনদীর মাঝখানে একটা অঞ্চল, ফাঁকা অঞ্চল রয়েছে, দেখতে পাচ্ছ তো সবাই? এই যে অঞ্চলটা ফাঁকা রয়েছে এটার নাম কি? এটার নাম হচ্ছে দোয়াব। দোয়াব, এই অঞ্চলটার নাম। মূল নদী এবং উপনদীর মাঝখানে যে ফাঁকা অঞ্চল এটার নাম হচ্ছে দোয়াব, এটার নাম হচ্ছে দোয়াব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে এটা দোয়াব, এই ফাঁকা অঞ্চলটা দোয়াব। আর যেখানে দুটো নদীর সংমিশ্রণ হয়ে গেছে এই যে অংশটা,
এটার নাম কি? এটা হচ্ছে নদী সঙ্গম। এটা হচ্ছে নদী সঙ্গম, ঠিক আছে। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে আমার নদী সঙ্গম। এটা হচ্ছে আমার ফাঁকা অঞ্চলটা, দোয়াব, যেখানে দুটো মূল নদীর সাথে উপনদী এসে মিলিত হয়েছে, সেই জলের অংশটার নাম হচ্ছে নদী সঙ্গম। এরপরে দেখো, এই যে উপরের দিকে, এই যে উপরের দিকে, ঠিক আছে, দেখো বিভিন্ন জায়গা থেকে দেখো জলধারা বেরিয়ে এসেছে, বিভিন্ন জায়গা থেকে জলধারা বেরিয়ে এসেছে। এখানে এই মূল নদীটাকে সে কি করেছে? ধারণ করছে। মূল নদীটাকে কি করেছে? ধারণ করেছে। এই প্রক্রিয়াটার নাম, মানে এই অঞ্চলটা যেখানে মূল নদীটার উৎপত্তি হয়েছে, এই অঞ্চলটার নাম কি? এটার নাম হচ্ছে ধারণ অববাহিকা। এটার নাম কি? যে মূল নদীটাকে যে ধারণ করছে, এটা তো আমার উৎস অঞ্চল। পাশাপাশি এর পুরো এলাকাটা, মানে এই অঞ্চলের পুরো এলাকাটা হচ্ছে আমাদের যতটুকু যেখান যেখান থেকে জলধারা এসেছে, ঠিক আছে, সেই পুরো এলাকাটার নাম কি? ধারণ অববাহিকা। তাহলে আমি এখানে একটা তোমাকে ছোট্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, আমি দেখাচ্ছি তাও। ওহো, হুম, ঠিক আছে। মোটামুটি এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, যেটুকু আমি ঘিরলাম, ঠিক আছে, যেটুকু আমি ঘিরলাম, এটা হচ্ছে আমার ধারণ অববাহিকা। এটা কি? এটা আমি এখানে তোমাকে লিখেই দিই বরঞ্চ, নাহলে তোমরা পরবর্তীকালে ভুলে যাবে। এই গোলাপি কালি দিয়ে আমি যেটা দেখালাম, এটা হচ্ছে আমাদের ধারণ অববাহিকা। এটা হচ্ছে আমাদের ধারণ অববাহিকা। আচ্ছা, ধারণ অববাহিকা পড়ে নিলাম। আচ্ছা দেখো, এই যে মূল নদীটা, ঠিক আছে, এই যে মূল নদীটা একদম মোহনা পর্যন্ত এসছে, এর পুরো এলাকা, পার্শ্ববর্তী সমস্ত এলাকা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত, এর পুরো নদীর যে অংশ বা এর আশেপাশের সমস্ত এলাকা কি? নদী অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা আর নদী অববাহিকা তোমাকে যদি দেয়, তুমি কি গুলিয়ে ফেলবে? ধারণ মানে নদীটাকে যে ধরে আছে, ধারণ করে আছে, মানে একদম উপরের যে অংশটা, এটা হচ্ছে ধারণ অববাহিকা। আর নদী অববাহিকা কোনটা? একদম উৎস থেকে মোহনা পর্যন্ত গোটা নদীটাকে যে এলাকা জুড়ে যাচ্ছে, বা পার্শ্ববর্তী এলাকা যাই হোক না কেন, এই যে অংশটা পুরোটা হচ্ছে আমার নদী অববাহিকা। তাহলে পুরো আমি এটা দেখাচ্ছি তোমাকে এখানে, আমি এক্ষুনি মুছে দেবো, ঠিক আছে, পুরো যে ধরো না, এখান থেকেই ধরো, না এইভাবে দেখানো যাবে না, এভাবে দেখানো যাবে না, আমি একটা হাইলাইট করে দেখাচ্ছি, ঠিক আছে, চলো। হুম, এই ধরো নদী, তো এই ধরো এই পাশ থেকে এই অঞ্চল, ঠিক আছে, প্লাস এইখান থেকে এই ধরো এই এলাকা, এগুলো সমস্ত হচ্ছে নদী অববাহিকা। এটা হচ্ছে নদী অববাহিকা। উপরটা ধরে আছে ধারণ অববাহিকা, নিচটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার, এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, নয়তো দেখতে খারাপ লাগছে। এটা হচ্ছে আমার কি? নদী অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা প্লাস আমরা কি পড়লাম? নদী অববাহিকাও কিন্তু পড়ে নিলাম। নদী অববাহিকাও কিন্তু আমরা পড়ে নিলাম, দেখিয়ে দিলাম লাল কালি দিয়ে, যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে নদী অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা, নদী অববাহিকা দেখে নিয়েছি। এরপরে আসবো নদী উপত্যকা। এরপরে আসবো নদী উপত্যকা। দেখো, নদী উপত্যকা কোনটা? এই তো নদীটা আমার প্রবাহিত হয়েছে, এই নদীটা আমার প্রবাহিত হয়েছে, এই যে অঞ্চলটা, এই যে সাইডে যে সংকীর্ণ বা দীর্ঘ যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর অংশটা পুরোটা হচ্ছে আমার এখান থেকে একদম মোহনা পর্যন্ত পুরোটা হচ্ছে আমার নদী উপত্যকা। মনে করো যে আমার এই হচ্ছে নদী, নদীর চওড়া, ঠিক আছে, এই হচ্ছে নদীর চওড়া, এর মাঝখানের যে অংশটার এই যে দুটো খাড়া ঢাল বা যাই বলো না কেন, এইগুলো হচ্ছে আমার নদী উপত্যকা, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে নদী খাত, নিচেরটা হচ্ছে নদী খাত, নিচের মানে এই অংশটা হচ্ছে নদী খাত। এর পাশে যে এই অঞ্চলটা, ঠিক আছে, এই যে তোমার লাইনটা আমি টেনেছি, এটা হচ্ছে আমার নদী উপত্যকা। তাহলে সমস্তটা কিন্তু পড়ে নিলাম। আর কি কিছু বাকি রয়ে গেল? দেখে নি। না, জলবিভাজিকা বাকি আছে, ওটা আমি পরে বোঝাবো। বলো, এই পুরো কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? এ স্বর্ণ, একবার বলে দাও চট করে, পুরোটা বুঝতে পেরেছো কিনা?
চট করে বলে দাও এই পুরোটা বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন হয়। ধারণ অববাহিকা, নদী অববাহিকা, ঠিক আছে। তারপরে এই যে শর্ট কোশ্চেন দোআব, দুটি নদীর মধ্যবর্তী স্থান বা অঞ্চলকে কি বলে, দোআব, ঠিক আছে। নদী সঙ্গম, দুটি নদীর মিলিত স্থানকে কি বলা হয়, নদী সঙ্গম। এই ধরনের উপনদী শাখা নদীর পার্থক্য আছে, ঠিক আছে। এই ধরনের এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। বলো এটা কি পুরোপুরি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। চলো এরপরে আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ পরবর্তী স্লাইডে পড়িয়ে দিই, জলবিভাজিকা। জলবিভাজিকাটা কি? জলবিভাজিকা, দেখো জলবিভাজিকার একটা সুন্দর ছবি আঁকবে, সুন্দর ছবি আঁকবে। দেখো এরকম একটা ছবি আঁকবে। এখানে কি হচ্ছে, এই যে পর্বতের, ঠিক আছে, এই যে পর্বতটা আমি আঁকলাম, এখানে দেখো এই পাশ দিয়ে একটা জলপ্রবাহ যাবে আর এই পাশ দিয়ে একটা জলপ্রবাহ যাবে। তার মানে একটা জলকে দেখো মাঝখান দিয়ে আমরা পৃথক করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। মাঝখানের অংশটাকে দিয়ে কি আমরা আলাদা করে দিয়েছি, তাদের প্রবাহ পথকে আলাদা করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের জলবিভাজিকা, এটাই হচ্ছে আমাদের জলবিভাজিকা, যেটা কিনা নদীর প্রবাহ পথকে আলাদা করে দেয় বা পৃথক করে দেয়। এটাকে আমরা সহজ ভাষায় বলবো জলবিভাজিকা, ঠিক আছে। তোমরা সংজ্ঞা আমি তো তোমাদেরকে লিখে দেবো, ঠিক আছে, ওই সংজ্ঞাটাই। দেখো এখানে পুরো জিনিসটা একবার বুঝে নাও। উৎস এগুলো তোমরা লিখবে না, আমি খাতায় তোমাদেরকে যখন নোটস দেবো তোমরা এগুলো কেউ লিখলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। নোটসে আরো ভালো লেখা রয়েছে, জাস্ট এগুলো বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি, বোঝা গেল। দেখো এখানে কি কি রয়েছে আমরা একটু পড়ে নিই, সমস্তটা বোঝা যাচ্ছে কিনা। উৎস, ভূপৃষ্ঠের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয় সেটাকে আমরা বলছি উৎস, একদম ঠিক। ছবির সাথে আমরা বুঝে গিয়েছি যে স্থান থেকে উৎপত্তি হয়েছে এই অংশটাকে আমরা বলছি উৎস। নেক্সট, নদী যেখানে গিয়ে সাগর বা হ্রদে মেশে সেটা হচ্ছে মোহনা, একদম ঠিক। যে সাগরে মিশেছে, আমি সমুদ্রকে দেখিয়েছি, এটা হচ্ছে আমার মোহনা। পরের অংশ দেখো, যখন কোনো নদী একটি উৎস, যেমন হিমবাহ গলা জল বা ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে অন্য একটি প্রধান নদীতে মিলিত হয় বা পতিত হয় সেটাকে আমরা কি বলছি, উপনদী, একদম ঠিক। শাখা নদী কি, যখন একটি প্রধান নদী বিভক্ত হয়ে একাধিক নতুন ধারায় প্রবাহিত হয় সেটাকে আমরা বলছি শাখা নদী। তাহলে যখন একটা নদী এসে আরেকটা নদী যুক্ত হবে মূল নদীর সাথে সেটা হচ্ছে উপনদী, আর যখন প্রধান নদী আরেকটা নদীতে ভাগ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের শাখা নদী। আচ্ছা, দোআব কি, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে দোআব, এই যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে আমার দোআব। নেক্সট, নদী সঙ্গম, নদী, দুটি নদীর মিলিত স্থান হচ্ছে নদী সঙ্গম, এই যে নদী সঙ্গম, দুটি নদীর মিলিত স্থান। আচ্ছা নেক্সট কি বলেছে, নদী উপত্যকা, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশে উচ্চভূমির মধ্যে যে সংকীর্ণ দীর্ঘ ভূমি সেটাকে বলছি নদী উপত্যকা। যেমনটা তোমাকে আমি এখানে বললাম, এই যে এটা, এই যে মোটা লাইনটা, এই যে এটা, এটা হচ্ছে আমার নদী উপত্যকা, এটা হচ্ছে আমার নদী উপত্যকা, ক্লিয়ার। এই যে নদী উপত্যকা, সংকীর্ণ এবং দীর্ঘ ভূমি, সেটা হচ্ছে আমার নদী উপত্যকা। নদী অববাহিকা, একটি প্রধান নদী তার উপনদী শাখা নদী মিলিয়ে যতটুকু অঞ্চল অধিকার করে আছে সেটাকে আমরা বলছি নদী অববাহিকা, একদম তাই। আমরা এই যে উপনদী, এই যে শাখা নদী ভাগ হয়ে গেছে, এই যে অঞ্চল, এই যে পুরোটা, এখান থেকে এখান থেকে যা, এখান থেকে এই যে পুরো অংশটা, এটা হচ্ছে আমার কি নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা কোনটা, আচ্ছা এদিকে না এদিকে, হ্যাঁ ধারণ অববাহিকা কোনটা, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে সেটাকে আমরা বলছি ধারণ অববাহিকা। যেমন এই অঞ্চলটা, এই অঞ্চলটা আমার কি নদীটা ধরে আছে, এটা হচ্ছে আমার ধারণ অববাহিকা। নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে হয়ে গেল, হ্যাঁ জলবিভাজিকা, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকে, সেটাকে আমরা বলছি জলবিভাজিকা। যেমন ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য, হ্যাঁ পর্বত, এগুলো হচ্ছে বিখ্যাত জলবিভাজিকার উদাহরণ। বলো এই কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? নো ম্যাম, অল ক্লিয়ার, একদম। চলো নেক্সট আমরা আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নদীর বিভিন্ন গতি। আচ্ছা ধরো এই হচ্ছে আমার নদী,
ঠিক আছে, ধরে নাও এখানটাতে আমি ছবিটা আঁকছি, ঠিক আছে। এইখানতে আমার নদীর উৎপত্তি হচ্ছে বা এটা পাহাড়ি অঞ্চল আমি ধরে নিলাম, জাস্ট একটা দিকের আমি ছবিটা আঁকলাম, একটা দিকের ছবিটা আঁকলাম। এখানে এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে বলতো, এখানে যে নদীটার উৎপত্তি হয়েছে, এই যে উঁচু অংশটা, এই যে উঁচু অংশটা, তার একটা গতি রয়েছে, মানে একদম চূড়ার অংশটা, এটা কি একটা গতি রয়েছে, এখানে একটা গতি রয়েছে। তাহলে এই যে অংশটা, মানে এখান থেকে এটা একটা বলতে পারো, তারপরে এখান থেকে এইটা একটা বলতে পারো, আরেকটা হচ্ছে এখান থেকে এইটা। দেখো তিনটে গতি আমি ভাগ করেছি, তিনটে গতি, নদীর তিনটে গতিতে প্রবাহিত হয়। নদীর উৎপত্তি হয় কোথায়, উচ্চ পার্বত্য অঞ্চলে, বা যেটাকে আমরা বলবো কি উচ্চ গতি। নদী তিনটে ভাবে প্রবাহিত হয়, এই অংশে যেটা হয় সেটা হচ্ছে আমাদের উচ্চ গতি, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, পার্বত্য প্রবাহ। ঠিক আছে, এই অঞ্চলে যে নদীর গতিটা থাকে সেটা কিন্তু উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। এবং এই যে অঞ্চলটাই উচ্চ গতিটা পেরিয়ে তারপরের যে অংশটা, এখানে নদী কি করে, এখানে নদীর মধ্যগতি, মানে এখানে খানিকটা সমভূমির আগে পর্যন্ত যে জিনিসটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মধ্যগতি। আর এই অঞ্চলটা হচ্ছে আমাদের সমভূমি প্রবাহ। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, উৎস থেকে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিকে আমরা তিনটে অংশে ভাগ করি। আমি আগেই ছবিটা এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখো তিনটে অংশে আমরা ভাগ করেছি। প্রথম যে গতিটা সেটাকে আমরা কি বলছি, প্রথম যে গতিটা সেটাকে আমরা বলছি উচ্চ পার্বত্য গতি। প্রথম যে গতিটা সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি উচ্চ উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। এটা কি পার্বত্য বা মালভূমি অঞ্চলে নদীর উৎস থেকে সমভূমির আগে পর্যন্ত, ঠিক সমভূমির আগে পর্যন্ত যে ক্ষয় কাজে ব্যস্ত থাকে তীব্র গতির নদী প্রবাহকে আমরা সেটাকে বলছি কি, এটা আমাদের কি হচ্ছে তাহলে, এটা হচ্ছে আমাদের ক্ষয়, এটা হচ্ছে বহন, আর এই নিম্ন গতি হচ্ছে আমাদের সঞ্চয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঞ্চয়। এই যে ক্ষয় তীব্র ক্ষয় ও বহন কাজে ব্যস্ত গতির নদীর তীব্র প্রবাহকে আমরা বলছি উচ্চ গতি বা পার্বত্য গতি। মোদ্দা কথা হলো নদী যেখানে উৎপত্তি করে মানে একদম উচ্চ পার্বত্য অঞ্চলে, সেটা হচ্ছে আমাদের উচ্চ গতি। তার পরের অংশটা ঠিক নিম্নভূমি বা বদ্বীপের আগে পর্যন্ত, মানে এই জাস্ট এই অঞ্চলটা, এটা হচ্ছে আমার মধ্যভূমি, এটা হচ্ছে আমার কি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এখানে কি হয়, এখানে হয় সমভূমির ওপর দিয়ে বহন কাজে ব্যস্ত মোটামুটি ধীর, এখানে গতি উপরের দিকে উচ্চ প্রবাহের গতি কিন্তু তীব্র থাকে, আর মধ্য গতিতে কিন্তু মোটামুটি ধীর থাকে। গতির প্রবাহকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। এটা কি, এটা হচ্ছে আমাদের মোহনার কাছে সমুদ্র তলের কাছাকাছি পৌঁছে যখন সঞ্চয় কাজে ব্যস্ত খুবই ধীর গতি নদী প্রবাহকে আমরা বলছি নিম্নগতি প্রবাহ। তাহলে এই যে গতি প্রবাহ, এই যে উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, এই তিনটে প্রবাহ যখন দেখা যাবে কোনো একটা নির্দিষ্ট নদীতে, সেই নদীটার নাম হচ্ছে আদর্শ নদী। খুব ইম্পর্টেন্ট। তাহলে যে নদীতে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে, এই যে উচ্চ গতি এখানটাতেই লিখে দিচ্ছি, ঠিক আছে, যেই নদীতে উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটেই দেখা যাবে সেটাকে আমরা কি বলবো, আদর্শ নদী। সুস্পষ্ট উদাহরণ কি হবে, যেমন গঙ্গা, ঠিক আছে, যেমন গঙ্গা নদী, গঙ্গা নদী, ঠিক আছে, উদাহরণ হচ্ছে গঙ্গা নদী। আদর্শ নদী খুব ইম্পর্টেন্ট। আদর্শ নদীর সংজ্ঞাটা এটাই হবে যে নদীতে আমরা উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, বা নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, একসাথে তিনটে প্রবাহই সুস্পষ্টভাবে লক্ষ্য করব, সেইটাকে আমরা বলবো আদর্শ নদী, যেমন গঙ্গা নদী। নেক্সট আমরা যেটা দেখব, এবার আমরা দেখব নোটসটা একবার।
দেখো, এই যে নোটস তোমরা দেখতে পাচ্ছ, বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সুন্দর করে লেখা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, তুমি এখানে উদাহরণ চাইলে অ্যাড করতে পারো। আচ্ছা, তারপরে দেখো অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, তার উদাহরণ সুন্দর লেখা রয়েছে। আরোহণ প্রক্রিয়া কাকে বলে, তার উদাহরণ সুন্দর লেখা রয়েছে। জেনে রাখো এখানে কিছু টপিক তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে, আবহ বিকার, পঞ্চিত ক্ষয়, যেগুলো অবরোহণ প্রক্রিয়ার পদ্ধতি বা ভাগ, সেগুলো কিন্তু সুন্দর করে লেখা রয়েছে এখানে। লেখা রয়েছে পর্যায়ন, হ্যাঁ, আবহবিকার, যা কিছু প্রয়োজন এগুলো কিন্তু তোমাদের সংজ্ঞা সুন্দর করে এখানে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই তোমাদেরকে আমি যে ছবিটা ক্লাসে এঁকে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলো তোমরা এঁকে নেবে। যে ছবি অ্যাড করতে চাইছো, মনে করছো আমি এখন থেকে ভালো করে প্রিপারেশান নেব, তাহলে অবশ্যই আমি যেগুলো ক্লাসে যেই ছবিগুলো আঁকলাম তোমরা কিন্তু অবশ্যই সেগুলো এঁকে নেবে। আর তোমরা চাইলে এটা কিন্তু প্রিন্ট আউটও বের করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা প্রিন্ট আউট বের করে তোমরা ভালো করে পড়াশোনা করে দাও। এটা দেখো নোটস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে একটা কিছু টপিক আমি তুলে দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসে। যেমন এই যে সর্বপ্রথম পর্যায় শব্দটি ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, গ্রেডেশন বা পর্যায়ন ব্যবহার করেন কে, ক্ষয়ের শেষ সীমা, হ্যাঁ, এই যে ক্ষয়ের শেষ সীমা, ঠিক আছে, এটা একজনের যে শব্দের প্রবর্তক সে হচ্ছে জে.ডব্লিউ. পাওয়েল। আচ্ছা, কিছু প্রক্রিয়া বা ভূমিরূপ, এগুলো তো আমাদের শর্ট কোশ্চেন আছে। যেমন এই আমরা অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া পড়েছি। অবরোহণ মানেটা কি, উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে যাচ্ছে, তাই তো, উঁচু ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে মানে এটা কি, ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়ে যত কিছু কিছু ভূমিরূপ, যেমন আই ও ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন ইত্যাদি এগুলো যে রয়েছে। আরোহণে কি হচ্ছে, নিচু ভূমির ভরাটকরণ হতে হতে বৃদ্ধি পাচ্ছে, মানে নিচু ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তো সেখানে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে। তো সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হচ্ছে তার একটা ছক করে দিয়েছি, কারণ এখান থেকে কি হয়, এমসিকিউ প্রশ্ন হয়, তাই কোনো রকম কোনো অসুবিধে হবে না। আমি এই জন্য বলেছিলাম কেউ যদি সহায়িকা বই না কিনে থাকে কারোর কোনো সমস্যা হবে না। এখনো বাকি আছে, দাঁড়াও, ঠিক আছে। অবরোহণ আরোহণের পার্থক্য, ঠিক আছে, এই এতটা পর্যন্ত তোমাদেরকে নোটস দিলাম। নেক্সট তোমাদেরকে পুরো নদীটা পড়িয়ে দেওয়ার পরে নদীর কাজের যে নোটস সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানের এই একটা নোটস আমি দেখালাম, আরেকটা নোটস আমি দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এইটা, এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য কিছু ওয়ান লাইনার আমি এখানে তুলে দিয়েছি। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন হয়, কিছু ওয়ান লাইনার, শুধু এগুলো পড়লে এর বাইরে কিচ্ছু আসে না, সমস্ত কিছু আমি এখানে কভার করে দিয়েছি, ঠিক আছে। সমস্ত কিছু দেখো না, আরোহণ প্রক্রিয়ার অপর নাম, আরোহণের অপর নাম, সমস্ত কিছু দেওয়া আছে, দেখো, ঠিক আছে। এই বহির্জাত প্রক্রিয়া থেকে যা যা ওয়ান লাইনার হয়, ঠিক আছে, সমস্তটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এমসিকিউ বা ভিএসএকিউ এর জন্য। এগুলো কিন্তু অবশ্যই তোমরা আজকে ক্লাস শেষে কিন্তু প্র্যাকটিস করবে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এই যে ভিডিওটা আমি আজকে করলাম এটা আমাদের ফার্স্ট ক্লাস, তো এই ক্লাসটা কিন্তু ইউটিউবে আপলোড হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা ইউটিউবের স্টুডেন্টরা দেখছো তারা কিন্তু অবশ্যই, তুমি চাইলে ব্যাচ তো পারচেস করতে পারো, সেটা কথা তো আমি যাচ্ছি না। তোমরা যদি দেখতে চাও যে এই নোটসটা, তোমরাও অ্যাপটা ডাউনলোড করে শুধুমাত্র এই নোটসটা, মানে শুধুমাত্র এই আজকের ক্লাসের, মানে আজকের ক্লাস এবং প্লাস যে নোটস, মানে এটা এবং এটা, এই নোটসটা তোমরা ফ্রিতে, একদম ফ্রিতে পেয়ে যাবে। এর পরবর্তীতে আর কোনো নোটস তোমরা পাবে না, জাস্ট তোমাদেরকে দেখবার জন্য এই দুটো নোটস তোমরা ডাউনলোড করে দেখতে পারো যে আমাদের কীরকম কি লেখা রয়েছে, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্যে এটা ছিল বলার, তো এটা আমি বলে দিলাম। তো ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে গিয়ে হ্যাঁ, আমরা আমাদের ক্লাসে ফিরে চলে এলাম। তো বলো, সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা একবার বলে দাও। আর নোটসটা কি সবাই বুঝতে পেরেছো, বলো, নোটসের লেখা সব কিছু ঠিকঠাক তো, প্রিন্ট আউট করবে কি করে, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো তোমরা। ক্লাসের শেষে বা আজকে অথবা কালকের দিকে, ঠিক আছে, আমি এই ক্লাসে এই যে পিপিটিটা যেটা আমি আজকে লিখলাম, ঠিক আছে, এই পিপিটিটা তোমরা ভিডিওর পাশেই একটা অপশন পাবে, ভিডিওর পাশেই একটা পিডিএফ বলে অপশন পাবে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। আচ্ছা, নোটস বলে আমি একটা ফোল্ডার বানিয়ে দেবো, যেরকমটা তোমাদের লাইভ ক্লাস বলে একটা ফোল্ডার রয়েছে, সে একইভাবে নোটস বলে আমি একটা ফোল্ডার বানিয়ে দেবো। ওই ফোল্ডারে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা নোটস কিন্তু ওখানে পেয়ে যাবে। ওইখানে তুমি নোটসটা খুলবে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে, তুমি চাইলে সেটা প্রিন্ট আউট বের করতে পারো, ঠিক আছে। আমি এই জন্য বলেছিলাম ভূগোলের এক্সট্রা বইয়ের কোনো প্রয়োজন নেই, আমি যে কিছু দিয়ে দেবো, যা নোটস বানিয়ে দেবো সব কিছুই না, এর বেশি আর তোমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। চলো।
সবাইকে তাহলে আজকের মতো সবাইকে থ্যাংক ইউ। আজকের মতো সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, চল সবাইকে টাটা বাই বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার টাইম অনুযায়ী আমাদের ক্লাস হবে। তো আজকের মতো সবাইকে টাটা।